এবং তখন আপনারা সকলেই একমত হচ্ছিলেন। মানে আপনি যা বললেন সেই সেই মানে এই যে উনাদেরকে দায়িত্ব দিয়ে আসা, মানে রাষ্ট্রপতিকে, সেনাপ্রধানকে এবং ছাত্র তরুণদেরকে দায়িত্ব দেওয়া একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে, সেই সিদ্ধান্তে তখন জাতীয় পার্টি তো একমত হয়েছে, আপনি নিজেই বলছেন। মানে বিএনপির তরফে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ছিলেন। সকলেই তখন বললেন যে এই তিন পক্ষ মানে রাষ্ট্রপতি বা তিন পক্ষ মানে রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং তরুণরা যে সরকার গঠন করবেন আপনারা সেটাই মেনে নেবেন। মানে আর কোনো আলোচনা বা না প্রস্তাব বা উপদেশ আপনাদের তরফে তার মানে ছিল না? না না, কথাটা ওরকম নয়। ঠিক কথাটা ছিল যে ওনারা একটা কাঠামো তৈরি করবেন, আমাদের সঙ্গে দরকার হলে আলাপ আলোচনা করবেন, আমাদের মতামত নেবেন দরকার হলে, মানে এরকম ধরনের একটা কথাই ছিল আর কি। তো ওনারা হয়তো ওনাদের সঙ্গে কারো কারোর সঙ্গে হয়তো আলাপ করেছেন, আমি যতটুকু জানি। তো আমাদের সঙ্গে সেভাবে আলাপ, আমরা বলেছি ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করবেন, আমাদের এটাতে অবজেকশন নেই, সবাই যদি এগ্রি করে আমরা সেখানে এগ্রি করবো, এটাই ছিল কথা। তো কথা ওনারা ইতিমধ্যে 2-3 দিন হয়তো সময় ছিল, ওনারা আমার মনে হয় অন্যান্য দলের অনেকের সঙ্গে আলাপ সালাপ করেছিলেন, কাকে নিলে ভালো হয় বা না নিলে, বা এটা ঠিক আছে কিনা বা এই ধরনের করবো কিনা। আমি যতটুকু জানি যে ওনারা কিছু ইন্টারাকশন করেছিলেন, আমাদের সঙ্গে বা আমার সঙ্গে কোনো ইন্টারাকশন হয়নি। তবে আমরা তৎপরবর্তীতে ওনারা যখন বলেছে তখন আমরা মেনে নিয়েছি, কেননা তখন দেশে সরকার নেই, আইন শৃঙ্খলার যে কোনো সময় যে কোনো ধরনের অবনতি হতে পারে। সেই কারণে আমরা তখন মনে করছি তত তাড়াতাড়ি সম্ভব একটা সরকারি কাঠামো থাকা দরকার, দেশে একটা কিছুটা হলে স্থায়িত্ব আসা দরকার, আইন শৃঙ্খলা মানে মানুষের জানমালের নিরাপত্তার কারণে হলেও তাড়াতাড়ি একটা কিছু আসা দরকার। পরবর্তীতে হয়তো যদি কোনো প্রয়োজন হয় আবার পরিবর্তন করা যেতে পারে, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থেকেই এটা করা হয়েছে আমার ধারণা। মানে আমরা সবাই ওই মানসিকতায় ছিলাম তখন, যে দেশকে এখন একটা একটা জায়গায় আনতে হবে যেখানে সবাই নিরাপদ থাকতে পারে। একটু নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়ে গেছিল, পথে ঘাটে লুটতরাজ, মারামারি, কাটাকাটি, বাড়িঘর লুণ্ঠন, অনেক কিছু তখন শুরু হয়ে গেছিল। তখন কিন্তু একটা মিটিং এর সময় জিজ্ঞাসা করেছিল অনেককে যে আপনারা, যখন আমরা ছিলাম প্রথম দিনই, যে এরপরে কি করা উচিত বলে আপনি মনে করেন। অনেকে অনেক কিছু বলেছিল, আমি একটা কথা বলেছিলাম, সেটা অনেকেই খুব পজিটিভলি নেননি। আমি বলেছিলাম যে এই মুহূর্তে কিন্তু দরকার, সবচেয়ে বড় দরকার হবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা একটা স্টেবল পজিশনে নিয়ে না আসলে দেশ মুখে হতে পারে, অনেক মানুষ প্রাণ হারাতে পারে, অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তো সেটা রক্ষার জন্য যেহেতু সেনাবাহিনী আপনারা নামিয়েছেন, সশস্ত্র বাহিনী অর্থ হলে তারা অস্ত্র নিয়ে ডিউটি করবে, অস্ত্র নিয়ে, তাদেরকে সেইভাবে একটা ক্ষমতা দিলে দেশটা ঠান্ডা হবে, তখন আপনি দেশটা চালাতে সুবিধা হবে। ডিসিপ্লিন মাস্ট বি এস্টাবলিশড। তো ওনারা সবাই আবার সঙ্গে সঙ্গে এটার বিরোধিতা করলেন যে এটা ঠিক হবে না, এটা সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করবে, এটা ভালো হবে না। আমি ঠিক আছে, তাহলে আপনারা যদি ভালো মনে করেন কোনো অসুবিধা নেই। আমি বলেছিলাম যে এই জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় দেশের জনগণকে রক্ষা করার জন্য। দেশের জনগণের দিকে বন্দুক তাক করাটা সেনাবাহিনী রাজি ছিল না, আমরা মনে করি তখন আমি বাধা দিয়েছিলাম যে এটা ঠিক না, কিন্তু জনগণকে রক্ষা করার জন্য অস্ত্র ধরতে পারবে না সেনাবাহিনী, এটা হয়তো ঠিক নয়। তো যাই হোক, তখন ওই খবরে এসছে যে না কিছু করা হবে না, এইভাবেই থাকবে, তারপরে সরকার এসে ব্যবস্থা করবে। যাই হোক, পরবর্তীকালে কিন্তু সেই যে মানে এখন পর্যন্ত চলছে এবং বাড়ছে, এটাকে কিন্তু আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা জিনিস, অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক কতগুলো জিনিস আমরা অনেক সময় ভুলে যাই। আমি দীর্ঘদিন 25 বছর ব্যুরোক্রেট হিসেবে চালিয়েছি, তারপরে মন্ত্রী ছিলাম 5 বছর, আমি অনেক জায়গায় কাজ করেছি, প্রায় 28 বছর এখন রাজনীতিতে আছি। কথা হলো যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু দুটো জিনিস থাকে, এমনকি প্রত্যেকটা ধর্মেও। একটা হলো মানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, মানে স্বর্গে যাবা না হলে নরকে যাবে, মানে ভালো কাজ করলে ভালো কাজ, খারাপ কাজের শাস্তি। এটা যদি না থাকে তাহলে সামাজিক শৃঙ্খলা থাকে না। আমরা ওই জিনিসগুলোকে একাকার করে দিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে ওখানে যেখানে প্রথম থেকে যদি এটা স্টপ করা যেত, তাহলে কিন্তু দেশ এতদিন অনেক স্টেবল হতো, রাজনৈতিক স্থিতিশীলতা আসতো, যেহেতু আইন শৃঙ্খলা ভালো থাকলে সবকিছুই ভালোভাবে চলে। তো যাই হোক, এখন আবার তখন এটা নিয়ে খুব অনেকে সমালোচনা করেছিল। সশস্ত্র বাহিনী জনগণের রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য, বিদেশ থেকে যেটা অ্যাটাক হলে রক্ষা করার জন্য, দেশের জনগণের উপর তারা অত্যাচার করবে না, এটা আমরা বাধা দিতে পারি এবং বাধা দেওয়া উচিত, আমরা দিয়েছিলাম। সেই কথাটা অনেক সময় অনেকে ভুল মানে বুঝতে পারেননি আর কি। রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না আজকের, কেননা কোনো সামাজিক স্থিতিশীলতা নেই, কেননা আইন শৃঙ্খলা ঠিক নেই, কারো কোনো নিরাপত্তা নেই। এখন কিন্তু বাংলাদেশের বর্তমানে এটাই সবচেয়ে বড় সমস্যা, যে সবাই আতঙ্কে আছে, যেই থাক যেখানেই থাক। আমি দেখছি যে মানুষের ভয় আছে, কোথায় কি হচ্ছে কোনো ঠিক নেই। আজকে রাস্তায় যাবো, পিটিয়ে মেরে ফেলতে পারে, কালকে আরেক জায়গায় যাবো, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দিতে পারে, এবং আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এখনো হচ্ছে। যে কোনো জায়গায় যে কোনো সময় মানুষের ব্যবসা করে, ওরা বলে ভাই আমরা কি করবো, কথা বলতে ভয় করি, দিয়ে দিই কেন, আবার দেখা যাবে না হলে মহাবেশে আমার বিজনেস সেন্টার ভেঙে ফেলছে। আমি অনেক মিডিয়ার লোকের সঙ্গে আলাপ করছি, বলছি কি করবো, আমাদের কোনো উপায় নেই। হঠাৎ করে দেখবো যে মিডিয়ার ঘর বাড়ি সব ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে। আমাকে তো রক্ষা করতে হবে, আমার জানমাল এবং প্রপার সবকিছু দেখতে হবে। তো এই সমস্যাটা এখন পর্যন্ত আছে, এবং এটাকে কিছুটা হলেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এবং এই জিনিসটাই কিন্তু দেশের এখন সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় ক্ষতির কারণ।
রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না যেহেতু সামাজিক স্থিতিশীলতা নেই, সামাজিক স্থিতিশীলতা নেই যেহেতু দেশে কোনো আইন শৃঙ্খলা, তার ফলে কোনো ইনভেস্টমেন্ট আসছে না, কোনো চাকরির সৃষ্টি হচ্ছে না, ব্যবসায় মন্দা চলছে, যার জন্য সরকার রেভিনিউ আর্ন করতে পারছে না, বিদেশ গিয়ে সরকারের হিমশিম খেতে হবে। এখন যেটা হচ্ছে আমি মনে করি সামনে আরো বড় ধরনের সমস্যা হতে পারে এই শৃঙ্খলা রক্ষাটা। সেনাপ্রধান যখন 5ই আগস্ট মানে আমাদের জাতির উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে এলেন, মিডিয়ার সামনে এলেন, তখন তিনি বললেন যে আমি আপনাদের জানমাল রক্ষার দায়িত্ব নিলাম, আপনারা শান্ত হন। এবং তিনি যখন ওই যে বললেন যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমরা এরপরে কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একসাথে বসেছি, তখন মনে হচ্ছিল যে তিনি আপনাদের কাছে একরকমের পরামর্শ চেয়েছেন। তো আপনি বলছেন যে সেনাবাহিনীকে কঠোর হওয়ার কথা বলবার পর, মানে সেনাবাহিনীকে সত্যিই জানমালের দায়িত্ব নিতে বলবার পর তারা তাতে রাজি হন নাই, মানে আপনার একটা পরামর্শের কথা বলছেন যে সেই পরামর্শ তারা গ্রহণ করেন নাই। অন্যদিকে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তৎকালীন সময় তাদের দোষ দেয় না, সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলেন যে না না আর কোনো রক্তপাতের দরকার নেই। কিন্তু আমরা দুষ্টের দমন যদি আমি না করি তাহলে তো শিষ্টের পালন আমি করতে পারবো না, দুষ্টের দ্বারা শিষ্ট নির্যাতিত হবে, যেটা এখন হচ্ছে আর কি। সেই জিনিসটি অনেকে হয়তো আবেগের বশবর্তী হয়ে জিনিসটাকে ওভাবে নেননি, ফলে সেনাপ্রধানও একটা মেসেজ হয়তো পেয়েছেন যে না আমরা কঠোর হতে গেলে এটাতে সমর্থন রাজনৈতিক দলগুলি থাকবে না, যার জন্য হয়তো উনি যতটুকু দায়িত্ব নিতে চেয়েছিলেন অতটুকু সাহস করতে বা যে কোনো ভাবে ওইভাবে যেতে পারেননি বা যেতে চাননি। এখনো হয়তো উনি কিছুটা হ্যাসিটেশনে থাকেন যে এটা ঠিক হবে কিনা, কিন্তু মানে যার যেটা কাজ তাকে সেটা করতে না দিলে, আধা পথে থামিয়ে দিলে তো ওর এফেক্টিভনেস থাকবে না। তাহলে সেনাবাহিনী নামানো উচিত না যদি আমি মনে করি তাকে ব্যবহার করবো না, বা যাকে নামাবেন তাকে কঠোরভাবে কঠোর হতে হবে, না করলে তো কাজ হবে না। এটা বুঝতে হবে, তো দেশ তো পরিচালিত হতে হবে, দেশ তো আবেগের উপর চলবে না, দেশ তো একটা শৃঙ্খলা থাকতে হবে। চোর ডাকাত এসে আমার বাড়িতে এসে দাও কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়লো, যে কোনো জায়গায় অ্যাটাক করা শুরু করলো, আর পুলিশ নিরহের মতো দাঁড়িয়ে থাকলো, কিছু করতে ভয় পেলো, আর্মি এসে তাকে সামলাতে পারছে না, এই পরিস্থিতি তো কারোর জন্য সুখকর নয়। 5 তারিখের কথায় যদি আবার একটু ফিরি, যে তখন মনে হচ্ছিল যে সেনাপ্রধান সকল রাজনৈতিক দলের সম্মতিতে একটা সরকার গঠন করতে চান। তো আহ, ওই সময়ে জাতীয় সরকারের কোনো প্রস্তাব এসেছিল কিনা সকল রাজনৈতিক দলের তরফে, আর যে সকল রাজনৈতিক দল মিলিয়ে একটি সরকার গঠন করা তার কোনো, আর আমি আসলে খুব বিশেষভাবে আগ্রহী জানতে যে বিএনপি নেতৃবৃন্দ তখন কি বলছিলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি নেতৃবৃন্দ তখন কি বলছিলেন, জামায়াতের আমির তখন কি বলেছিলেন ওই বৈঠকে? সর্বদলীয় কোনো সরকার গঠনের প্রস্তাব তেমন ভাবে আসেনি, পরিবেশও তেমন ছিল না আমার কাছে মনে হয়েছে। মানে এটা ছিল একটা ইন্টারিম ম্যানেজমেন্ট, সবাই চেয়েছিল যে একটা অবস্থানে এসছে, এখন সামনের দিকে হয়তো একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে সরকার গঠিত হবে, একটা স্বাভাবিক কাজকর্ম চলবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, আগের যেগুলো আমরা খারাপ মনে করেছি সেটা আর হবে না, এই আশা নিয়েই সবাই বলেছিল যে আপাতত নির্বাচনের পরে যা দরকার হয় সেটা করা যাবে। এটাই মোটামুটি আমার মনে হয় সকলেরই এটি ধারণা ছিল। এবং আমার তো যতটুকু ধারণা মির্জা ফখরুল যে আব্বাস যা ছিলেন ওনারা ওনাদের নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলেছিলেন, এবং সেখান থেকে ওনারা ওই ধরনেরই আওয়াজ পেয়েছিলেন যে ঠিক আছে একটা অ্যারেঞ্জমেন্ট হোক, পরে আমরা নির্বাচন হোক, নির্বাচনের পরে আমরা যা যে যেরকম মানে সবাই মিলে একটা দেশ ভালো মতো চালাবো। মানে এটি হচ্ছে কথা ছিল যে লেটাস এখন ওভারকাম দ্য সিচুয়েশন, যেটা হয়েছে ক্রাইসিস, তার পরবর্তী স্টেপ হলো নির্বাচন করবো, নির্বাচনের পরে সুন্দর একটা দেশ আমরা সবাই মিলে চালাবো, এই ধরনের একটা মানসিকতা সৃষ্টি হয়েছিল বলে আমার মনে হয়। তো নির্বাচনটা কবের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেবে, মানে ধরুন আপনারা যখন 90-এ এরশাদ সরকারের পতন হলো এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ওই যে 3 জোটের রূপরেখার মাধ্যমে করে একটা প্রথমবারের মতো মানে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া হলো, তখনও কি সময়সীমা ছিল যে এই সময়সীমার মধ্যে এই সরকারের মূল দায়িত্ব হবে নির্বাচন করা এবং নির্বাচনটি করে ফেলতে হবে? আর তত্ত্বাবধায়ক সরকার তো আমরা জানি যে 3 মাসের মধ্যে তাদেরকে এই কাজটা করতে হয়, যেই নিয়মের পরে যতবারই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। 1/11 সরকারের সময় আরেকটা ক্ষমতা হস্তান্তরিত হলো এবং তখন প্রায় বছর দুয়েক থাকলো এই সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এবার এই সরকার যে সরকারই গঠিত হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার আপনি বলছেন ইন্টারিম ম্যানেজমেন্ট, এই সরকার কতদিনের মধ্যে নির্বাচন দেবে বা তার জন্য নির্বাচন দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা, এসব বিষয়ে কি আপনারা কোনো কথা বলেছিলেন সে সময়? হ্যাঁ, কথা বলেছিলাম। নির্বাচনটা সবাই বলেছিল নির্বাচন যত তাড়াতাড়ি হয় ততই ভালো, তবে মনে হয় আকবরই আমি একটা কথা বলেছিলাম, বা তখন সময় প্রেস সবখানেই বলেছিলাম যে আমরা সবসময় দেখি যে নির্বাচিত সরকারগুলো পরবর্তীকালে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, সংবিধানকে আবার নিজের আয়ত্তে নিতে চায়, জনগণেরকে ক্ষমতায়নের চেষ্টা করে না, বরং অন্তর্বর্তীকালীন সরকার বা 111 গভর্নমেন্ট, বিশেষ করে 111-এর সময় তারা কিন্তু
এই প্রত্যেকটি সরকার কিন্তু খুব নিউট্রালি কাজ করছে। আমি এটা প্রেসে বলি, আমি ওপেন মিডিয়ার সামনে বলেছি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো তারা নির্বাচিত সরকারের চেয়েও বেশি জনগণের চিন্তা করে বা জনগণের কাছে জবাবদিহিতা করে, যে কোনো কারণে হোক। এটা আমার ইতিহাস থেকে এটা আমার শিক্ষা হয়েছিল যে তারা এটাই করেছে পাস্ট। কাজে এনারা যখন এসছেন এনাদের রেকর্ড খুবই ক্লিন, ভালো, এবং আমরা মনে করেছিলাম যে ওনারা একেবারেই নিরপেক্ষ ব্যক্তি, কোনো লোভ লালসার ঊর্ধ্বে, এবং সবাই ভেরি কি বলবো রেসপেক্টেবল পার্সন। তো ওনারা নিশ্চয়ই কিছু একটা সুন্দর কিছু একটা সংস্কার করে তারপরে ওনারা নির্বাচন দিয়ে একটা ভালো পরবর্তী একটা ভালো দেশ চলবে, যেটা আর পরবর্তী রাজনৈতিক দলগুলি এটা দিয়ে কোনো মানে সংবিধানকে নিজের আওতায় এনে ব্যবহার করা, যেটা বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, 90-র আগে অন্যান্য দলও করেছে, ওনারা যারা ছিলেন, 90-র পরে সবাই করেছে। সেটা আমার একটা, আমি নিজেই বলেছিলাম যে এটা হলাম যে ওনারা একটা রোড ম্যাপ আগে দিয়ে দেওয়া ভালো, যে আমি সবকিছু করে এত তারিখের মধ্যে নির্বাচনটা দিয়ে দেবো, যেহেতু নির্বাচনটাই ছিল আসল উদ্দেশ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন। এটার পরবর্তীকালে সরকার যাতে ঠিক মতো চলে সেই জন্য একটা কিছুটা সংস্কার ওনারা করুক, এটা আমার প্রস্তাব ছিল। এবং এটা আমি বলেছিলাম বিশেষ করে 111-এর গভর্নমেন্টের সময় ব্রিগেডিয়ার সাকাওয়াতরা কতগুলো পার্টি রেজিস্ট্রেশন করা, আরপিও কতগুলো চেঞ্জ করা, নির্বাচন প্রক্রিয়া কিছু কিছু কাজ করেছিলেন। আরো কিছু কিছু কাজ আমার কাছে মনে হয়েছিল এগুলো জনগণের পক্ষের কাজ, এবং আশা করি এর আগেও কয়েকটা সরকার মোটামুটি কিছু ভালো কাজ করেছিলেন। আমার ধারণা ছিল যে ওনারা হয়তো এই ধরনের কিছু কাজ করতে পারবেন। কাজে আমি বলেছিলাম যে সময় দিতে আমাদের আপত্তি ছিল না, আমরা আপত্তি নেই, আমরা দিতে চান দেন, নির্বাচন যদি দেরি হয় আমরা রেডি আছি থাকার জন্য। কিন্তু আমি ওটা একটা বড় ভুল আর কি, মানে ইতিহাস থেকে মানুষের শিক্ষা নেয় না, এটাই হলো ইতিহাসের বড় শিক্ষা। আমার কাছে মনে হয়েছে ইতিহাস থেকে সবসময় হয়তো শিক্ষা নেওয়াটাও ঠিক না, এটা এটা আমার এবার মনে হয়েছে। কেননা এনারা আসার পরে আমি খেয়াল করলাম যে এনারা নিজে মানে আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ওনার হঠাৎ করে যখন উনি কিছু মানুষকে ওনার নিয়োগদাতা এবং অভিভাবক হিসাবে চিহ্নিত করলেন, যাদেরকে আমরা অনেককে আমরা খুব ব্যাপকভাবে জানি না, তাদের রাজনৈতিক যদি একজন কিছু ফেস চিন্তা, কিন্তু তাদের উপরে সর্বাত্মকভাবে সমস্ত দায়িত্ব দিয়ে দিলেন, এমনকি সমস্ত প্রশাসনের সমস্ত মন্ত্রণালয়গুলোর মধ্যেও তাদেরকে একটা এন্ট্রি দিলেন না, তারাই সুপার মানে সুপেরিয়ার পাওয়ার এরকম ভাবে তাদেরকে দিয়ে দিলেন, তারাই সব নীতি নির্ধারণ করা শুরু করলো। তখন কিন্তু আমরা দেখলাম যে জিনিসটা ঠিক ওইভাবে থাকছে না, আমরা যেভাবে মনে করেছিলাম সেভাবে না। উনি একটা আলাদা দল হচ্ছে এবং সেই দলকে দলীয়করণের মাধ্যমে একটা পরবর্তীকালে একতরফা নির্বাচন করে সেই তাদের দলকে চিরস্থায়ী ক্ষমতা আনার চেষ্টা করা হচ্ছে। বিভিন্নভাবে প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে, আরো দলীয়করণ সাফিসিয়েন্ট হয়নি জন্য আরো টাইম চাওয়া হচ্ছে, যে সামনের দিকে আমরা এখনো তো বিএনপির লোকই সবই নির্বাচন কমিশনে আছে, কাজে তারা নিজস্ব লোক সেট করতে চাচ্ছে, তার জন্য সময় দরকার। তো আর একেবারেই সম্পূর্ণ আমি মনে করি যে কোনো রাজনৈতিক মানে আমি কি বলবো এটাকে আইনগত কোনো ভিত্তি নেই, তাদের কোনো সেই রাজনৈতিক দলে কোনো রাজনৈতিকভাবে কোনো রেজিস্টার্ড নেই, তারপরেও তারা প্রোটোকল, সমস্ত সরকারি সুযোগ সুবিধা এবং এমনকি মানে আউট অফ দ্য ওয়ে তারা কি ওই টিআরজিআর এর টাকা চাচ্ছে ডিসিদের কাছ থেকে, এবং সেখানে তারা সভা করবে সেই জন্য ইত্যাদি, এরকম ভাবে একটা দল তৈরি করা হচ্ছে এবং সেই দলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করা বা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সেটা তখন আমাদের মনে হলো যে আমরা যে উদ্দেশ্যে সময় দিতে চেয়েছিলাম, যে উদ্দেশ্যে সংস্কার করতে চেয়েছিলাম, উদ্দেশ্যটা এখন সংস্কারের উদ্দেশ্য হয়ে গেছে। সরকার নিজস্ব একটি দল করবেন এবং সেই দলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করবেন, এবং যার ফলে জনগণের স্বার্থ এখানে বিঘ্নিত হচ্ছে। এই যে আপনি তো নিশ্চয়ই রাজপথে আন্দোলন দেওয়া তরুণদের কথা বলছেন, মানে এবং এনসিপির কথা বলছেন। তো এই তরুণদের সঙ্গে আপনাদের তার মানে 5ই আগস্ট বা 8ই আগস্ট সরকার গঠনের আগে দেখা হয়নি, বা 5ই আগস্ট আপনারা কোনো ইঙ্গিত পাননি যে এই সরকারটি আসলে মূলত তরুণরাই এর নেতৃত্ব পাবেন? মানে আপনিও কি বিস্মিত বোধ করছেন যে আসলে সকল মন্ত্রণালয়ে তরুণদের জন্য পদ তৈরি করে তাদেরকেই নেতৃত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং তারাই গত 8 মাস ধরে দেশটা চালাচ্ছেন এবং তারাই ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে ডক্টর ইউনূস বলছেন, কিন্তু এর কোনো ইঙ্গিত কি 5 তারিখ আপনারা সেনাপ্রধানের কাছ থেকে পাননি? না না, কেউ কোনো সময় জানতেই পারেনি। এটা স্বাভাবিক যে ছাত্ররা আন্দোলন করেছে, সবাই তাদেরকে সমর্থন দিয়েছে এই জন্য যে তারা নিঃস্বার্থ, তারা ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য করছে না, দেশের স্বার্থের জন্য করছে। আমরা রাজনৈতিক দল করলে অনেক সময় তারা মন্ত্রী এমপি হতে চায়, পরবর্তীকালে তারা এর থেকে ফায়দা লুটবে। এনারা একেবারে নিঃস্বার্থ মানুষ, এনারা দেশের স্বার্থে কাজ করছে, সবাই আমরা তাকে সমর্থন দিচ্ছি, আমরা ব্যাপকভাবে সমর্থন দিয়েছি। আমার 2টো ছেলে মারা গেছে, 4 জন অ্যারেস্টেড ছিল, 30-40 জন রংপুরে পালিয়ে বেরিয়েছে, সারা দেশে 100-150 লোকের নামে মামলা হয়েছে আমাদের দলের বিভিন্ন এলাকায় ওই হাসিনা সরকারের সময়। তারপরেও আমরা ওনাদেরকে যখন
এটা আমরা পরে থেকে এটা বুঝতে পারলাম, 5 তারিখে কেউই জানতো না এটা, যে ওনারা আবার সরকার দল গঠন করবে এবং সরকারি দল করে আবার সরকারের থেকে সেই সরকারি দল রাজনীতি আমরা ইলেকশন করবে, যেটা 90-এর পর থেকে যেটা মোটামুটি সবাই এগ্রি করেছে যে সরকারি দল সরকারের থেকে কোনো ইলেকশন করতে পারবে না। তো সরকারি দল এবং সরকার একসাথে ইলেকশন করতে পারবে না 90-এর পরে, এটা মোটামুটি সবাই একবার 96-এ বিএনপিটাকে ব্যর্থ করতে চেয়েছিল, জনগণ মানেনি। আবার এসে শেখ হাসিনা যখন 2014 থেকে শুরু করলেন তখনও জনগণ এটা মেনে নেননি। কাজে এটা আবার ওনারা পুনরায় চালু করতে চাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না। আমরা এনাদের এই বিষয়টা তখন আমরা কেউ বুঝতে পারিনি, এবং এত ব্যাপকভাবে ওনারা ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছেন। দল গঠনের জন্য ডিসিরা কাজ করছেন, সমস্ত অন্যান্য মানে পুলিশ সব অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে, পুলিশ থেকে শুরু করে প্রশাসন তাদেরকে সব ধরনের কাজ হিসাবে স্বীকৃতি দিচ্ছেন বা সেইভাবে প্রস্তুতি নিচ্ছেন। সব প্রোগ্রামগুলো সেভাবে করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা, এমনকি অর্থায়নে। এগুলো তো একটা নতুন জিনিস, সেটা তো ধারণার বাইরে ছিল। 90-এর পর থেকে তো মোটামুটি এই জিনিসটি চলেই গেছিল আমাদের থেকে। হ্যাঁ, মানে কিন্তু নতুন জিনিস কোথায়, মানে আপনি বারবার না, আমি বলছি যে ছাত্ররা আগে আন্দোলন করেছে, সবসময় ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল বাংলাদেশের রাজনীতিতে, ইতিহাস রাজনীতির সব জায়গায়, কিন্তু ওনারা কখনোই পরবর্তী ক্ষমতার জন্য, নিজের ক্ষমতার জন্য কোনো সময় আসেনি। প্রেশার গ্রুপ হিসেবে ছিলেন, সরকারকে একটা সরকার দাঁড়িয়ে গেছে, তাদের ভুল ত্রুটি হলে